নমস্কার, জেলার খবর অন দ্য স্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। আর এই মুহূর্তে যেদিকে নজর রাখবো, রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জায়গা এবং সেই তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত মাঠ ফসল। দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। সরকারি সাহায্যের আশ্বাস কৃষি দপ্তর থেকে। এমনিতেই বাজারে সবজি জীবনের সামগ্রী আকাশ ছোঁয়া দাম, তার মধ্যে রেমালের তাণ্ডব যেন গোদের ওপর বিস্ফোরা। থেকে সুন্দরবনের 10টি ব্লকে বেশি ক্ষতি হয়েছে। বিগত দিনের প্রাকৃতিক বিপর্যয়ের পুনরাবৃত্তি হয়েছে। সবজি ফসলের ওপর আঘাত লেগেছে রেমালের। ঝড়ের গতিবেগ ছিল বেশ অনেকটাই বেশি, যার ফলে জমির ওপর যেসব সবজি ফসল, পটল, উচ্ছে, কাঁচকলা, পেঁপে, বিশেষ করে কাঁচা লঙ্কা, সেগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সূর্যের আলো উঠলেই সেগুলিতে পচন ধরতে শুরু করবে বলে আশঙ্কা চাষিদের। পাশাপাশি বাজার হবে অগ্নিমূল্য। আর এর মধ্যে দালালের যদি উৎপাত বাড়ে তবে তো আর সবজি বিক্রিতে ভাটা পড়বে। চাষিরা জানিয়েছে এখন যা দাম আছে বাজার মূল্য তার দ্বিগুণ হবে, আর 48 ঘন্টার মধ্যে যোগান দেওয়া সম্ভব নয়। যেমন ঝড় এবং সেই সঙ্গে অতি বৃষ্টির ফলে সবজি চাষ তো একেবারে সবই ধূলিসাৎ। পেঁপে, কলা, আপনার পটল, কাঁকরোল সবই একদম মানে তলান্নিতিতে চলে গেছে। বহু জমিতে এখনও জল জমে আছে, যেটা মানে মানুষ সব ঋণ নিয়ে এই সব সবজি চাষ করেছিল যে আগামী দিন এই ফসল, এই সবজি বিক্রি করে মানুষ সেই ঋণ থেকে মুক্তি পাবে, মানুষ ঋণ শোধ করবে। এক সরকারি কেসিসি লোন আছে, সেই সঙ্গে লোকালে অনেকের কাছ থেকে আমাদের আরও বাড়তি ঋণ নিতে হয়। সরকারের যে ঋণের টাকা তাতেও আমরা সংকলন করতে পারি না। আমাদের এখানে মানে বিঘা কি বিঘা জমি টিস্যু কলা ছিল, যেগুলো কল্পনা করা যায় না যে এত পরিমাণে ক্ষতি হয়েছে। মানে আমরা চাইছি সরকার আমাদের মানে যতটা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আমাদের এলাকার চাষিরা কিছুটা পায়ের তলায় মাটি যোগান। অন্যদিকে সমস্যা বেড়েছে অধিনাকরী চাষিদের। জমি লিজ এবং ঋণ নিয়ে যারা চাষ করছেন, আর সেই জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় কপালে পড়েছে চিন্তার ভাঁজ। পটল, লঙ্কা, তারপরে ভেন্ডি, পেঁপে আর বেগুন তো মোটামুটি গোড়া সব শেষ, লঙ্কাও শেষ। এখন ফসল বলতে একটা মানে বলতে গেলে বোঝায় যে একটা তাণ্ডব, মানে এরকম ক্ষতি দেখা যায় না চাষি মহলের এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের সাধারণ মানুষের বেঁচে থাকার অবকাশ খুবই কম। এবং সাধারণ মানুষ যে দুটো বাচ্চা আছে, টিউশনি মাস গেলেই টিউশনির টাকা, তারপরে সমিতির থেকে লোন নিয়ে এসব যে ফসল করেছে সেই মাস গেলেই এই সবজি বিক্রি করে সমিতিতে শোধ করা, এই সব যে মানসিকতা নিয়ে চাষিরা চাষে লেগেছিল এবং ঋণগ্রস্ত হয়েছিল এবং সেই ঋণ পরিশোধ করার পরিকাঠামোই হারিয়ে ফেলেছে। দুশ্চিন্তার মধ্যে সরকারের তরফে একটি আনন্দের সংবাদ জানানো হয়েছে। ইতিমধ্যে প্রশাসনিক সূত্রের খবর, কৃষি ও কৃষি দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে শস্য বীজ দেওয়া হবে। সবজির জন্য এখানে নেই, এখানে মেনলি কৃষিজাত পণ্যের উপরে আছে। সবজি হর্টিকালচারের পণ্য হয়েছে। তারা এই আর্থিক ক্ষতি পাবে, তাই তো? হ্যাঁ, কত ক্ষতির পরিমাণ, মানে কত টাকা থেকে কত টাকা অবধি পেতে পারে এটা জমি অনুযায়ী ক্ষতিপূরণ হয়। তাতে অবশ্য চাষিদের ক্ষতির পরিমাণ না মিটলেও আগামীতে সরকারি সাহায্য নতুন করে ফসল চাষ করে বাজারে বিক্রি করে কিছুটা আয় করতে পারবেন তারা। বসিরহাট থেকে সিরাজুল মিশ্র রিপোর্ট, ক্রাইম টিভি বাংলা। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জায়গা এবং বিশেষত উপকূলবর্তী এলাকায় সব থেকে ক্ষতির পরিমাণ বেশি। এবং সুন্দরবনের যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু মূলত চাষের জমিতে জল প্রবেশ করে এবং প্রচণ্ড বৃষ্টির ফলে কিন্তু চাষের জমিতে জল জমে গিয়েছে এবং এই মুহূর্তের যে ফসল, সেই সবজিতে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে এবং সেই সবজিতে অনেকটাই ক্ষতি হয়েছে বলা যেতে পারে, যার জেরে কিন্তু মাথায় হাত চাষিদের। আমরা এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, একদম অন দ্য স্পট থেকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। অগ্নিমূল্য বাজার হয়ে গিয়েছে, এই অগ্নিমূল্য বাজারে ঠিক কি সমস্যা দেখা দেবে এবং ঠিক কি কি
আমরা যে খবরের দিকে নজর রেখেছি, রেমালের জেরে ঝড় বৃষ্টিতে একেবারে কিন্তু নাস্তানাবদ অবস্থা হয়ে গিয়েছে সুন্দরবনের চাষিদের, সবজি চাষিদের, যার জেরে কিন্তু সমস্যায় পড়েছেন তারা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সিরাজুল রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একেবারে অন দ্য স্পট থেকে রয়েছে। সিরাজুল, দেখো, যেমনটা জানার চেষ্টা করব, এই যে রেমাল ঘূর্ণিঝড়, তার জেরে কিন্তু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের চাষিরা। দেখো সুপর্ণা, যেটা তুমি জানি এখানে যে দাপট ছিল সেই দাপট একাধিক সুন্দর বিস্তীর্ণ এলাকার নদী ভাঙন থেকে শুরু করে গাছ গাছালিকা ভেঙে তসলি একাধিক বাড়ি ঘর নষ্ট পাশাপাশি যানজটের সৃষ্টি আত্মীয়ারা হয়ে পড়া থেকে তারপর দেখো যে চাষিদের ক্ষেত্রে নোনা জল ঢোকার কারণে কিন্তু একদিন কিন্তু ঠিক আছে, আমি তো এখানে আমি এখানে দাও পেট্রোলটা যেমন না দেখো তাহলে আরেকটু ওইদিকে সব গাড়িটার দিকে সব কিন্তু একাধিক ক্ষতিকর। পাশাপাশি দেখো যে মুষলধারে বৃষ্টি, যে মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির জেরেই কিন্তু একাধিক জমিতে কিন্তু জল জমে গেছে। যারা যেসব সমস্ত চাষিরা সুন্দরবন এবং বসিরহাট মহকুমার যে সমস্ত চাষিরা চাষ করেছিলেন, তারা তার 3 মাসের জন্য তারা ফসল করে, 3 মাস পরে কিন্তু তারা ফসল বিক্রি করতে শুরু করে। অর্থাৎ তারা কিন্তু একাধিক জায়গা থেকে ঋণ নিয়ে, সুদ করে এবং ব্যাংক ঋণ নিয়ে তারা কিন্তু চাষ করেন এবং তারা কিন্তু চাষ করে তারা সবজি ফসল বিক্রি করে আস্তে আস্তে ব্যাংক ঋণ তারা কিন্তু শোধ করে। পাশাপাশি দেখো এখন কিন্তু তাদের মাথায় হাত পড়েছে, চিন্তার ভাঁজ তাদের কপালে, কারণ যে বৃষ্টির জল জমে গিয়েছে, সবজি খেতে যে জল জমে গেছে, এই রৌদ্র যখন বার হবে, রৌদ্র বার হচ্ছে অলরেডি আজকে থেকে, এই রৌদ্র বাড়ার পাশাপাশি কিন্তু সবজির গোড়ায় জল জমলে সেই গাছের গোড়া কিন্তু পচন ধরবে। সেই পচন ধরার পরপরই কিন্তু সবজির ফলন কিন্তু কমে যাবে এবং সবজিও পচতে থাকবে। সেই সবজি পচার ফলে কিন্তু চাষিরা কিন্তু সেইভাবে সবজি বিক্রি করতে পারবেন না, সেইভাবে উৎপাদন করতে পারবেন না। গাছ সে মানে সবজি ফলার আগে কিন্তু গাছ মরে যাবে, এমনটা কিন্তু চাষি মহলের সূত্রের খবর। পাশাপাশি দেখো একাধিক সবজি বাজারে এখন যে মূল্য, যে অগ্নিগত মূল্য হয়ে আছে বাজারে, সেই মূল্য কিন্তু দ্বিগুণ হয়ে যাবে সবজি চাষিরা জানাচ্ছেন। কারণ তারা কিন্তু সবজি যেভাবে ফলন হয় তার হাফও হয়তো তারা কিন্তু ফলন পাবেন না, তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন। পাশাপাশি দেখো অগ্নিমূল্য হয়ে যায় বাজার, একদিকে যেমন চাষির মাথায় হাত, অন্যদিকে কিন্তু মধ্যবিত্তে যারা আছে, মধ্যবিত্তের পরিবার, তাদের মাথায় কিন্তু হাত পড়তে যাবে। তার কারণ হচ্ছে সবজির বাজার কিন্তু অগ্নিমূল্য হবে এবং জিনিসের দাম বাড়তে থাকবে, তার কারণে কিন্তু মধ্যবিত্ত পরিবার মধ্যে তারা কিন্তু থাকবেন না, এমনটা কিন্তু জানা যাচ্ছে বসিরহাট থেকে। দেখো বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে তাদের বিভিন্ন, যেমন ঢেঁড়স আছে, লঙ্কা আছে এবং পুঁইশাক আছে, পেঁপে আছে, কলা আছে, একাধিক সবজি, বেগুন আছে, একাধিক সবজি তারা চাষ করেছেন এবং একাধিক সবজি গাছের গোড়ায় কিন্তু জল জমা শুরু হয়েছে এবং যে বৃষ্টির ফলে, অনবরত বৃষ্টির ফলে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে গেছে খেতে। সেই জল জমার কারণে রৌদ্র যত পড়বে তত কিন্তু সেই গাছের গোড়ায় জল জমে কিন্তু সেই গাছের শিকড় কিন্তু পচতে থাকবে, তারপরে কিন্তু গাছ মরে যাবে এবং ফসল কিন্তু সেইভাবে তারা করতে পারবে। এখন তাদের মাথায় দুশ্চিন্তার হাত, যে তারা যে ঋণ করে যে সবজি চাষ করেছে এবং ফসল ফলিয়েছে, তার কিন্তু ঋণ তারা কিন্তু শোধ করতে পারবেন না বলে এমনটা কিন্তু চাষি মরসদ। দেখো আমি একজন চাষির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো তাদের কী সমস্যা হচ্ছে বা তাদের কী সমস্যা হচ্ছে। সেটা আপনারা সবজি চাষ করেছেন, কতটাই বর্ষা হওয়ার পরে কতটা অসুবিধা পড়ছে? বহুত অসুবিধে পড়ছে যে আমাদের ক্ষতি হচ্ছে বা লাউ মানে সবজি সব নষ্ট হচ্ছে। আর আমরা ঋণ করেছি, তার থেকে ঋণ দেবো কি, এইটাই তো আমাদের এখন সমস্যার মাত্রা দাঁড়িয়ে। এখন যে সবজি যে বৃষ্টি হয়ে গেছে, এই সবজি কতটা কীভাবে কী ক্ষতি হতে পারে? ক্ষতি এখন তো গাছ তো মরে যাচ্ছে, এখন তো সব গাছ হয়ে যাচ্ছে, এখন তো প্রচুর ক্ষতি হয়েছে। আপনারা কি ঋণ করে সবজি চাষ আমরা করেন? ঋণ করে আমরা সবজি চাষ করি। ঋণটা কীভাবে শোধ করবেন এখন? সেইটাই তো কথা, এখন কীভাবে আমরা এটা তো আমাদের মাথায় আছে, কীভাবে। আপনি কি ব্যাংক কৃষি লোন নিয়েছেন এখন? হ্যাঁ, কৃষি লোন নেওয়া আছে। আপনি কত বিঘে সবজি চাষ করেছেন? আমি 5 বিঘে জমি সবজি চাষ করি। কি কি চাষ করেছেন? আমি মানে আমার লাউ আছে, তারপরে শসা আছে, তারপর বেগুন আছে, লঙ্কা আছে, তারপরে আপনার হচ্ছে মানে কচু আছে, মানে রোয়া কচু আছে, এসবগুলো আমি চাষ করি। এখন যে এই যে সবজির গোড়ায় গাছ গোড়ায় জল জমেছে, এখন মোটামুটি রৌদ্র যেতে পারে, তাতে কি গাছ হ্যাঁ, গাছ তো প্রথম ধরিয়ে যায়, এমনিতে আপনি একটা শুকা আরম্ভ হয়েছে। আর এখন যে বাজার যে সবজির দাম, এর দাম কি আরও বাড়বে বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই বাড়বে, মাল যখন না থাকবে তখন তো দাম তো বাড়বেই। আপনারা মাল যখন চাষ করতেন তখন যখন বাজারে যে পরিমাণে সবজি হতো সেই পরিমাণে ফলন কি পাবেন না আপনারা? না না, এইবারে ফলন আমাদের হবে না, মানে গাছ তো মারা যাচ্ছে আর
মানে গাছ তো শুকিয়ে আসছে, তাতে আমাদের আমরা ফসল আর পাবো না। দেখো শুনুন, চাষিরা কিন্তু জানাচ্ছেন তাদের কিন্তু গাছ কিন্তু পচন শুরু হয়েছে ইতিমধ্যে, এবং যেভাবে ফলন হওয়ার কথা সেইভাবে কিন্তু ফলন হচ্ছে না চাষির মহল থেকে, সেটা কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি দেখো যেখানে কিন্তু কৃষি দপ্তরের আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন চাষিদের যে একটা কৃষি বা তাদের যাদের দুর্গতির কারণে তাদের চাষের ফলন নষ্ট হয়, তার জন্য তারা কিন্তু একটা শস্য বিমা কিন্তু পান। সেই শস্য বিমা যাতে পায় চাষিরা, সেদিকটি প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্য থাকবে এমনটাই জানা গেছে। সুবর্ণা। এই যে চাষের জমিতে তুমি যেমনটা বললে যে চাষের জমিতে জল জমে গিয়েছে এবং যার ফলে মূলত সবজিতে ইতিমধ্যে পচন ধরতে শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি তারা ঠিক কি পদক্ষেপ নিচ্ছে, চাষিরা ঠিক কি পদক্ষেপ নিচ্ছে সেই জমা জল জমি থেকে বের করতে? তারা কীভাবে পদ্ধতি নিচ্ছেন বা জল জমা সেগুলোকে সরানোর চেষ্টা করছে, সেটাও আমি জানার চেষ্টা করবো। আপনাদের যে জমিতে যে ফসলে যে জল জমে গেছে, সেই জলটা এখন আপনারা কীভাবে সংশোধন করার চেষ্টা? আমাদের এখানে যে এখন যে জল জমে গেছে, আমাদের এই জল মানে নিকাশ হওয়ার কোনো পথই নেই, এরকম একটা জায়গা আমরা সেভাবে আমাদের জল বারবার কোনো পথ নেই। যখন বর্ষা হবে তখন তো জল তো এখন সেখানে জমতে থাকবে, সেখানে আর ফসল হবে না। এখন এই সবজি ফসল হবে না, তখন এই মানে আমন ধান করার জন্য আবার বীজ ফেলে আবার এখন যে প্রশাসনের দিক দিয়ে কোনো সহযোগিতা মানে জল সরানোর জল চলে যায় বা সরকারের দিক দিয়ে কোনো সাহায্য পান না বা হেল্প পান না, আমরা কোনো যোগাযোগ নেই বা আমরা সেই সুযোগটা আমরা পাই। কোনো মেম্বার বলুন বা কোনো বলুন, আমাদের এই জল ছাড়া কোনো পথ সেরকম কোনো পদ্ধতি তারা ব্যবহার করে না, নেয় না। দেখো সুমনা, তুমি যেটা জানতে পারলে যে তারা কিন্তু চাষিরা জানাচ্ছেন এই যে সবজি চাষি যারা যারা চাষ করে সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন, সবজি তুলে দিচ্ছেন এবং ধান থেকে চাল তুলে দিচ্ছেন, অন্ন তুলে দিচ্ছেন, তাদের পাশে কিন্তু মানুষ সহজে দাঁড়াতে চাইছেন না, তারা কিন্তু দাবি করছেন। পাশাপাশি দেখো প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আমরা কিন্তু মানুষ চাষিদের পাশে আছি, যাতে তারা যাতে শস্য বিমা পায় সেদিকটা আমাদের লক্ষ্য আছে, এবং কীভাবে সেটা পান, যার যেভাবে যতটা পরিমাণে জমি আছে কিন্তু সেই জমির পরিমাণ হিসাব করে তারা কিন্তু শস্য বিমা পান কিন্তু এমনটাই আধিকারিক মধ্যে জানা যাচ্ছে। পাশাপাশি চাষি জানাচ্ছেন যে জল সরানোর বিকল্প রাস্তা আমাদের কিছু নেই, আমাদের কিন্তু আশায় বুক বেঁধে থাকতে হয়, কারণ বর্ষা নামলে কিন্তু আমাদের দুশ্চিন্তার হাত মাথায় পড়ে, কারণ প্রতি বছরই কিন্তু কম বেশি বৃষ্টি হয়। বেশ সিরাজুল, সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আমরা নজর রাখবো পুরুলিয়াতে, সেখানে যে চিত্রটা দেখানোর চেষ্টা করব যে রেমাল ঘূর্ণিঝড়, যার জেরে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে প্রবল বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি দেখা গিয়েছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের এই জেলাটিতে ছিটে ফোটাও বৃষ্টির দেখা ছিল না। কোন সেই জেলা ভাবছেন তো? সেই জেলা পুরুলিয়া। সেখানে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো দেখা মেলেনি, যার জেরে কিন্তু সেখানকার চাষিরাও দুশ্চিন্তায় রয়েছে। এই সময়টি হলো ধান চাষের সময়, আমন ধান চাষের সময়, এবং একটি পরবের মধ্য দিয়ে এই ধান চাষের সূচনা হয়, কিন্তু সেক্ষেত্রে বৃষ্টির দেখা না মেলায় সেখানেকার চাষিরাও কিন্তু সমস্যার মধ্যে রয়েছে এবং দুশ্চিন্তায় রয়েছে। সেক্ষেত্রে আমরা কথা বলার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছে অমিত, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একদম অন দ্য স্পট থেকে রয়েছে অমিত। দেখো, যেমনটা জানার চেষ্টা করবো, এই ঘূর্ণিঝড় রেমাল, তার প্রভাবে আমরা দেখেছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু পুরুলিয়াতে কিন্তু কোনো রকম ভাবে বৃষ্টির দেখা মেলেনি, যেমনটা জানা যাচ্ছে যে সেখানকার আকাশ মেঘলা থাকলেও কিন্তু ছিটে ফোটাও বৃষ্টি হয়নি। অমিত। একেবারে সুপর্ণা, তোমাকে দেখো প্রথমে জানিয়ে রাখি যে এই রেমালের দক্ষিণবঙ্গের কলকাতা সহ কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু এই রেমালের প্রভাব পড়লেও জেলা পুরুলিয়াতে কিন্তু রেমালের তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে মেঘলা আকাশ ছিল, এবং মেঘলা আকাশ থাকার ফলে যে ভ্যাপসা গরম ছিল, সেই ভ্যাপসা গরমও ছিল, কিন্তু তীব্র গরম ছিল। এবং মানে আসল প্রধান যে কথাটা হচ্ছে যে এই পুরুলিয়াতে এই জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ গতকাল যে পেরিয়েছে রহিন পরব, সেই রহিন পরবের মধ্য দিয়ে কিন্তু জেলার চাষিরা কিন্তু তাদের চাষের সূচনা করেন, এবং তারা আশা বেঁধেছিলেন যে এই রেমালের ফলে ঝড়টা না এলেও বৃষ্টি হয়তো জেলা জুড়ে বৃষ্টি হবে, যার ফলে তাদের চাষের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। কিন্তু একেবারে পুরুলিয়া জেলা জুড়ে একেবারে বৃষ্টির দেখা নেই বললেই চলে। ইতিমধ্যেই আমার সাথে বেশ কয়েকজন চাষিরা রয়েছেন, তাদের কতটা অসুবিধা আছে, যেহেতু এই রহিন পরবের জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকেই কিন্তু চাষের সূচনা করে চাষিরা, সেক্ষেত্রে যে এই জ্যৈষ্ঠ মাসেও কিন্তু জল
বৃষ্টির দেখা নেই এবং পুকুর জলাশয়, বিভিন্ন পুকুর বা জলাশয়েও কিন্তু জল নেই, সেক্ষেত্রে চাষিদের কতটা অসুবিধা হচ্ছে সরাসরি তাদের কাছ থেকেই জানবো। কি বলবেন, এই এই গতকাল থেকে রেমাল যেটা দেখা গিয়েছিল, কলকাতা সহ বিভিন্ন জেলা জলমগ্ন এবং ঝড় বৃষ্টির কারণে গাছপালা পড়ে গিয়েছিল, সেক্ষেত্রে পুরুলিয়াতে রেমালের তেমন কোনো প্রভাব পড়বে না, কি বলবেন? দেখুন, আমরা আশা করেছিলাম যে এই 2024 সালের এই 25 তারিখে, মে মাসের 25 তারিখে আমরা আশা করেছিলাম হয়তো ঝড়ো বৃষ্টি না হলেও, ঝড়ো হাওয়া না হলেও আশা করেছিলাম বৃষ্টি কিছু না কিছু পাবই। এতে আমাদের যে 2023 সালে চাষ তো হলোই না, যদিও চাষ কিছু পরিমাণ হয়েছিল সেগুলো সেই সময়কালে কাটার সময়, ফসল কাটার সময় নষ্ট হয়ে গেছে। এবারে 2024 সালে এপ্রিল মাস, মে মাস যে তাপপ্রবাহ চলেছে তাতে আমরা অস্বস্তিতে প্রচুর পরিমাণে ভোগ করছি। বর্তমানে যে এই রেমালের প্রভাবে আমরা আশা করেছিলাম কিছু বৃষ্টি হবে, কিন্তু কোনো বৃষ্টির পাত্তা না পাওয়াতে আমরা বর্তমান প্রচুর গরমের আশঙ্কাতে ভুগছি এবং আশা করছি যে বীজ বপনের সময় এখন এই সময়ে বৃষ্টি হওয়া অবশ্যই দরকার ছিল। তাতে আমরা আশাবাদী যে কোনো ক্রমেই এবছরও হয়তো চাষিরা চাষ করতে পারবো না এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎ যে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা নিজেরাই ঠিক করতে পারছি না। ফলে আমাদের আশানুরূপ ফল কি হবে আমরা বুঝতে পারছি না। আসলে এই পুরুলিয়ার মানুষজন কিন্তু তো একেবারে চাষের উপর নির্ভর করে তাদের কিন্তু দিন যাপন করে, দিন আনা দিন খাওয়া মানুষের বসবাস এই জেলা জুড়ে, সেক্ষেত্রে যদি চাষ না হয় তো আর্থিক দিক দিয়ে কতটা ক্ষয়ক্ষতি হবে বলে মনে করি? বর্তমান যে সরকার তাতে করে আমাদের যে কাজগুলো পাওয়ার কথা, প্রকল্পগুলো পাওয়ার কথা, সেগুলো না পাওয়ার ফলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। চাষবাসের উপরে যতটুকু নির্ভরশীল আমরা সেভাবেও তাতে কোনো লাভবান হতে পারছি না, যদিও কোনো ক্রমে অনেক খরচ করে মানে চাষাবাদ করছি। আপনি বলতে চাইছেন যে খরচের পরিমাণটা বেশি হচ্ছে এবং চাষ করে সেই পরিমাণে লাভটা আপনারা পাচ্ছেন? লাভ আমরা পাচ্ছি না, প্রচুর খরচ হচ্ছে, কারণ জলাশয়ে জল নেই, পুকুরগুলোতে জল নেই, কোনো ক্রমে চাষ করা হচ্ছে, ফলে আমাদের যে লাভজনক, যে উৎপাদিত ফসলের যে লাভজনক দর সেটাও আমরা পাচ্ছি না, ফলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আগামী দিনে আমাদের অসুবিধা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছি। এই যে বছরে যে চাষের শুরু হয় এই জ্যৈষ্ঠ মাসের রোহিণ পরব থেকে জেলাবাসী বীজ রোপণ করে এবং সেই প্রথম দিনে একটা যেটা জানা যায় বিভিন্ন চাষির কাছ থেকে যে এই জ্যৈষ্ঠ মাসের যে রোহিণ পরবটা হয়, রোহিণ উৎসবটা, সেই উৎসবে যদি জল হয় বা বৃষ্টি হয় তাহলে চাষের ক্ষেত্রে ভালো লক্ষণ এমনটা বলা হয়, কিন্তু এবছর কিন্তু রোহিণীর দিনেও কিন্তু বৃষ্টির দেখা নেই জেলা জুড়ে, সেক্ষেত্রে কি মনে করছেন আগামী দিনে চাষের জন্য চাষ কতটা ভালো হবে বা খারাপ হবে? দেখুন, আমাদের এই পুরুলিয়া জেলাতে রোহিণ উৎসবটা আমরা একটা চাষের সূচনা হিসেবেই মনে করি, কারণ এই দিনটাতেই আমরা বীজ বপন করি, কারণ ওই দিন আমাদের দীর্ঘদিন পূর্বপুরুষরা বীজ বপন করে এসেছে এবং বিগত দিনে আমরা দেখেছি যে তাদের কথা অনুসারে ওই দিন বীজ বপন করলে আমাদের বীজের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং বৃষ্টিও তাদের কথা অনুযায়ী হতো। কি জানি ইদানিংকালে কি হবে, কোনো আশার আলো পাচ্ছি না, বৃষ্টির কোনো আপনারা আশঙ্কায় আছেন? যে আশঙ্কায় আছি চাষ হবে বলে আমরা কিছু মনে করছি না। কি বলবেন এই যে দীর্ঘ কয়েক মাস ধরে একেবারে তীব্র গরম, তাপমাত্রা 40-এর উপরে ছিল, তারপরে মাঝে একবার বৃষ্টি হয়েছিল, সামান্য বৃষ্টি হয়েছিল, আর তারপরে কিন্তু বৃষ্টির দেখা নেই। এই সদ্য কিন্তু রেমালের প্রভাব পড়েছে কলকাতা সহ বিভিন্ন জেলাতে, পুরুলিয়াতে কিন্তু তেমন প্রভাব পড়েনি। তো ইতিমধ্যে আপনারা চাষের যে প্রক্রিয়া, সেই চাষের প্রক্রিয়া কিন্তু আপনারা শুরুও করেছেন, তো কতটা চাষ ভালো হবে বা খারাপ হবে কি মনে করছেন? চাষের অবস্থা খুবই খারাপ, চাষ তো ভালো হবে না। কেন বলুন, যে বৃষ্টি না হলে তো আর চাষ হবে না। তো পরবেই তো আমাদের চাষের আপনারা তো চাষের উপরই নির্ভর, আমাদের চাষের উপরই নির্ভর। তো কি মনে হচ্ছে এবারে চাষ মনে হচ্ছে যে চাষ হবে না, গত বছরও তো হয়নি। একদিকে চাষের সমস্যা, একদিকে গরমের সমস্যা। গরমটা নিয়ে কি বলবেন? যখন বৃষ্টির দেখা নেই, তীব্র গরম, নাজেহাল মানুষ একেবারে, কি বলবেন? একবারই নাজেহাল মানুষ, সমস্ত গরমে হচ্ছে। আমাদের তো আর সেরকম কোনো নেই,
গরিব মানুষ সব তো আমাদের এই এলাকায়। কি বলবেন এবারে চাষের কেমন এবং চাষের উপর নির্ভর করছেন, কি বলবেন কেমন সম্ভাবনা? সম্ভাবনা চাষ এই বছর হবে না। আপনারা একেবারে মনে করছেন, মানে কিভাবে ভেবে নিচ্ছেন যে চাষ এবারে হওয়ার সম্ভাবনাটা নেই? ওই যে গতকালকে রোহন ছিল, রোহনে জল হচ্ছে। মানে এটা কি কোনো আছে যে রোহনের দিনে বৃষ্টি হবে? প্রতি বছর কি বৃষ্টি হয়ে আসতো রোহনের দিনে? প্রতি বছর বৃষ্টি হয়ে আসছে, যে এই বছরই বৃষ্টি হয়? সালে চাষ হচ্ছে। মানে এটা আপনারা এই ধরে কি বুঝে নিচ্ছেন? এই ধরে বুঝিয়ে নিচ্ছি। তো বাকি চাষ যদি না হয় তো আপনাদের আর্থিক কতটা ক্ষয়ক্ষতি হবে মনে হচ্ছে? চাষ আর্থিক পুরাই ক্ষয়ক্ষতি হবে আমাদের, আর কিছু নয়। চাষ ছাড়া আপনাদের চাষ কিছু ছাড়া আমাদের কিছু গতি নেই। সেই মানে সারা বছর কি আপনারা চাষ সারা বছর ওই চাষেই ভরসায়, সব কিছু তেল নুন যাবতীয় ওই সব ওই চাষের ভরসায়। আর সেই চাষটা যদি ঠিকঠাক না হলে কিভাবে কাটাবেন? কিভাবে কাটা কিভাবে চালাবেন? সেটা চলবে না। একেবারে সুপর্ণা, দেখো চাষিরা যেমন জানাচ্ছেন যে তারা কিন্তু পুরুলিয়ার সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে কৃষির উপর নির্ভর করে দিন যাপন করে, এবং এই রেমালের প্রভাব যদি পুরুলিয়া জেলাতে কিছু হলেও পড়তো তাহলে কিছুটা হলেও কিন্তু চাষিরা স্বস্তি পেত। কেননা এই জেলার মানুষজনেরা বেশিরভাগই মানুষ কিন্তু চাষের উপর নির্ভর করেই থাকে, এবং তাদের মুখ থেকে যেমনটা আমরা জানতে পারলাম যে গত বছরও ঠিকঠাকভাবে চাষ হয়নি, ফলে তাদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই বছরও যদি চাষ ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তাদের আরও একটা সমস্যায় পড়বে। একদিকে চাষের সমস্যা, অন্যদিকে কিন্তু রয়েছে গরমের সমস্যা। দীর্ঘ কয়েক মাস ধরেই কিন্তু তীব্র গরমে নাজেহাল জেলার মানুষ। পুকুরে জলাশয় নেই, পানীয় জলের সংকট, সেই ছবি কিন্তু আমরা বারংবার তুলে ধরেছি। তারপরে এখন বৃষ্টির দেখা নেই, যার ফলে কিন্তু চাষেরও একটা সমস্যা হবে বলে চাষিরা দাবি করছে। সুপর্ণা। একেবারে অমিত, তুমি সঙ্গে থাকো, আবারও তোমার কাছে আসবো, কিন্তু তার আগে একবার আমরা নজর রাখবো সুন্দরবনের থেকে। সেখান থেকে রয়েছে প্রতিনিধি সিরাজুল, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তার সঙ্গে কথা বলছিলাম যে এই যে বৃষ্টির অত্যাধিক বৃষ্টির ফলে যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে বৃষ্টির ফলে সবজিতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে চাষিদের ঠিক কতটা সমস্যা হবে, এবং একদিকে যেমন সবজির বাজারে সবজির ফলন কম হবে, অন্যদিকে কিন্তু অগ্নিমূল্য বাজার, সবজি বাজার, সেক্ষেত্রে মধ্যবিত্তের ঠিক কতটা সমস্যা হবে? দেখো সুমনটা, যেটা চাষিদের যেটা বলা হয়েছে, অর্থাৎ সবজি বাড়ি 3 মাস পর থেকে, সেই 3 মাসের মধ্যে কিন্তু ইতিমধ্যে যে ফসল প্রচণ্ডভাবে বৃষ্টির কারণে কিন্তু তাদের ফসল সবেমাত্র শুরু হয়েছে সেই মুহূর্তে বৃষ্টি। কারণ তারা কিন্তু দেখো সেই ফসল কিন্তু ঠিকভাবে তারা কিন্তু ফসল ফলাতে পারবেন না, তারপরের মুহূর্তে একাধিকভাবে মার খাবেন, এবং সেসব টাকা আয় করার কথা প্রসঙ্গ ছিল যে তারা ঋণ করেছে, এবং সে অনেক জায়গা থেকে টাকা নিয়ে চাষে নেমেছেন, সেই টাকা তারা কিন্তু সেই সুদ দিতে পারবেন, ইন্টারেস্ট দিতে পারবেন না, যে দেনার টাকা শোধ করতে পারবেন না, যে কৃষি থেকে লোন নেওয়া সেই লোন শোধ করতে পারবেন, তারা কিন্তু এমনটা জানাচ্ছে। তার কারণে চাষের মধ্যে থেকে যেটা আনা যাচ্ছে তাদের মাথায় কিন্তু হাত, এবং তারা কীভাবে ঋণ শোধ করবেন সেদিকে কিন্তু দুশ্চিন্তায় বাস পড়েছে, এবং তারা যে ফসল পাবেন না সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। কারণ যেভাবে ফসল হওয়ার কথা তার অর্ধেক ফসল হয়তো সেবার তারা পাবেন না, কারণ তাদের যেভাবে লাভ বা অংশ সেটা তো পাবেন না, কিন্তু যেটা খরচা করছেন সে টাকাও তাদের উঠবে না, কারণ তাদের মাথায় হাত একদিক দিয়ে। পাশাপাশি দেখো মধ্যবিত্ত, যে কারণে চাষিদের বলা হচ্ছে যে একদিকে নদী বাঁধ ভেঙে নোনা জল ঢুকে একদিকে যেমন ক্ষতি হয়েছে, অন্যদিকেও প্রবল বর্ষণের কারণে কিন্তু চাষের জমিতে জল জমার কারণে কিন্তু ক্ষতি হচ্ছে। এক কথা বলতে দুই দিক দিয়ে কিন্তু চাষে মার করছে, একদিকে নোনা জল হলে ফসল হয় না, অন্যদিকে কিন্তু বৃষ্টির জল জমে গাছের গোড়ায় জল জমে সেই গাছ মরে যাচ্ছে, পছন্দ হচ্ছে, এবং ফলন কিন্তু সেভাবে পাবেন না, তার আগে কিন্তু গাছ মরে যাবে। সেমনটা চাষি সূত্রে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যে ছবি দেখাচ্ছিলাম পুরুলিয়া এবং সুন্দরবন, সেই দুই জায়গায় কিন্তু যে ছবিটা উঠে এলো, একদিকে সুন্দরবনে যেমন অত্যাধিক বৃষ্টির ফলে সবজি একদম জলের তলায় পৌঁছে গিয়েছে, অন্যদিকে পুরুলিয়ার যে ছবিটা সেখানে বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা, কারণ এই সময়টা আমন ধান চাষের সময়। যদি বৃষ্টি হতো তাহলে সেক্ষেত্রে কোথাও গিয়ে চাষিদের বাড়তি একটা সুবিধা হতো, এবং সেক্ষেত্রে কোথাও গিয়ে তারা চাষবাস করতে সুবিধা হতো, এবং ফলনটাও ভালো হতো সেক্ষেত্রে। অন্যদিকে সুন্দরবনের যে ছবিটা সেখানে কিন্তু অত্যাধিক বৃষ্টির কারণের জন্য কিন্তু জলের তলায় চলে গিয়েছে সবজি, এবং তার জেরে কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা, যার জেরে কিন্তু সবজিতে পচন ধরেছে জল জমে থাকার কারণে। সেক্ষেত্রে ঋণ নিয়ে যে সবজি চাষ করেছে সেই দরুন কতটা লাভ হবে এবং সরকারের পক্ষ থেকে ঠিক কতটা সাহায্য পাবে তারা, এখন সেটাই দেখার।
জেলার খবর অন দ্য স্পট আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।